আপনারা এটিএন নিউজ দেখছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি প্রবাসী আয় বা রেমিটেন্স। অথচ একদিকে দেশের শ্রমবাজার সংকুচিত হচ্ছে, আবার অন্যদিকে যদি আমরা দেখি বৈদেশিক শ্রমবাজারেও কিন্তু দেখা দিচ্ছে অনিশ্চয়তা। নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি 5 বছরে 1 কোটি দক্ষ স্বল্প দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো কতটা বাস্তবসম্মত? এদিকে দেশে দারিদ্র্যের হার বাড়ছে, প্রকৃত আয় কমছে এবং বেকারত্বের চাপ দিন দিন তীব্র হচ্ছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস বলছে আরও অনেক মানুষ অতি দরিদ্র হয়ে পড়তে পারেন। আর এই বাস্তবতায় প্রশ্নটা উঠছে, আমাদের অর্থনীতি কি অতিরিক্তভাবে রেমিটেন্স নির্ভর হয়ে পড়ছে কিনা? শ্রমবাজার ও অর্থনীতির এই চ্যালেঞ্জ মোকাবেলায় কি হতে পারে কার্যকর সমাধান? এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আজকের আলোচনা। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ মাজিদুল হক, অর্থনীতি বিশ্লেষক ও সদস্য টিআইবি রেমিটেন্স নির্ভর অর্থনীতি। আমরা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই। স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আয়োজনে আপনাকে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কথা বলছিলাম অর্থনীতির ভরসা রেমিটেন্স, এই টাইটেলে আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্ট আমরা বিষয়টা নির্ধারণ করেছি। দেশের শ্রমবাজার কেন সংকুচিত হচ্ছে এবং এর পেছনে যদি বলি কাঠামোগত সমস্যাটাই কি দায়ী কিনা, বৈদেশিক শ্রমবাজার সংকুচিত হওয়ার প্রধান কারণ হিসেবে আপনি কি দেখছেন? গ্লোবাল অর্থনীতি নাকি আমাদের অভ্যন্তরীণ কোনো দুর্বলতা? জি দেখেন, খুব ভালো একটা বিষয়ের উপরে আমাকে ডেকেছেন। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে অর্থনীতি, এই অর্থনীতির যে চালিকা শক্তি, এই অর্থনীতির যে আপনার স্ট্রেংথ প্রকাশ করে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা আসলে বিল্ড হয় প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দিয়েই। তার কারণ হচ্ছে যে আমার যে এক্সপোর্ট আর্নিংস আছে 50 বিলিয়ন 52 বিলিয়ন, সেই এক্সপোর্ট আর্নিংসের তো আমার 40% 40% চলে যায় আমার কাঁচামাল ক্রয় করতে। তাহলে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে বিল্ড করার জন্য আমার রেমিটেন্স মানে অপরিহার্য। আর বাংলাদেশের তো এফডিআই ইনফ্লো খুবই কম, খুব নাজুক অবস্থায় রয়েছে বাংলাদেশের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে। তাহলে বাংলাদেশের বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতা কি বলছে? বাস্তবতা বলছে যে আমার তো জ্বালানি খাতের আমার অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পাবে। আমার জ্বালানির বাবদ ব্যয় বেড়ে গেছে। ডিজেলের প্রাইস গ্লোবালি বাড়ছে 250%, এলএনজির প্রাইস বাড়ছে 100%, তাই না? বাড়ছে তো। তাহলে এই যে এই প্রাইসগুলো যে বাড়ছে, সামনের দিনে তো সরকারের আপনার ডলার ব্যয়ও তো বাড়বে। তাহলে ডলার ব্যয় বাড়ার জন্য তো বাংলাদেশে এখন যেটা দরকার, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা আছে সেটাকে মানে তার ইউটিলাইজেশনটা, বৈদেশিক মুদ্রার মজুদের যে ইউটিলাইজেশনটা খুব দক্ষতার সাথে কিন্তু করতে হবে। আর এই বৈদেশিক মুদ্রার মজুদের যে প্রধান সূচক সেটা তো রেমিটেন্স। তাহলে রেমিটেন্সে কেন আমরা হয়তো অতি সম্প্রতি খুব রেমিটেন্সের গ্রো দেখে আমরা খুব আনন্দিত হয়েছি, কিন্তু এটা আনন্দিত হওয়ার কোনো সুযোগ নাই, অবকাশ নাই। তার কারণ হচ্ছে যে দেখেন যে বাংলাদেশের যে বৈদেশিক শ্রমবাজার, সেই বৈদেশিক শ্রমবাজার নানাভাবে কিন্তু সমালোচনার জন্ম দিয়েছে। কেন? তার কারণ বাংলাদেশের যে আজকে অপরাধ সূচক, বাংলাদেশের যে আজকে অভিবাসন ব্যয়, বাংলাদেশের যে মানব পাচার, সেই মানব পাচারের দিক থেকে বাংলাদেশ কিন্তু খুব খারাপ অবস্থায় আছে। তার কারণ হচ্ছে যে আপনার 10 বছর ধরে কিন্তু 40,000 মানুষ কিন্তু ইউরোপে গেছে অবৈধভাবে, এবং তাদের কাছে একটা রেকর্ড আছে। সুতরাং আমাদের শ্রমবাজারটা হচ্ছে যে আপনার মধ্যপ্রাচ্য ভিত্তিক শ্রমবাজার। কারণ আপনার 2025 সালে যে যে শ্রমশক্তি গেছে, যে মানুষজনগুলো গেছে কাজ করার জন্য, তাদের আপনার 90% গেছে কিন্তু আপনার মধ্যপ্রাচ্যের বাজারে। তাহলে মধ্যপ্রাচ্যর এই যে মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে আপনার শ্রমবাজার সংকুচিত বলেন, রেমিটেন্স সংকুচিত বলেন, রেমিটেন্স প্রবাহের সংকুচিত, এটা হতে পারে, এটা নিয়ে। কিন্তু এখন আমাদেরকে যেটা দেখতে হবে, আমাদেরকে বিকল্প বাজার দেখতে হবে। আরেকটা হলো যে দেখেন যে আমরা যে মধ্যপ্রাচ্য ভিত্তিক যে শ্রমবাজার, সেই শ্রমবাজার থেকে আমাদেরকে এখন দূরে সরে আসতে হবে। আমাদেরকে এখন ইউরোপের শ্রমবাজার সন্ধান করতে হবে। আরেকটা হলো যে দেখেন যে দক্ষিণ কোরিয়া কিন্তু 16টা দেশ থেকে কিন্তু আপনার শ্রমিক নিয়ে থাকে, আপনার শ্রমশক্তি নিয়ে থাকে। কিন্তু দক্ষিণ কোরিয়ার বাজারে যে আমাদের কোটা রয়েছে, সেই কোটাটা আমরা খুব দুঃখজনক যে সেই কোটা আমরা পূরণ করতে পারি না। কারণ দক্ষিণ কোরিয়া যদি 40,000 লোক চাই, আমরা দিই হয়তো 5,000 লোক। সেখানে নেপালের কাছে যদি তারা 10,000 লোক চাই, নেপাল একদম পরিপূর্ণভাবে 10,000 লোকই পাঠাই, শ্রীলঙ্কা পাঠাচ্ছে। তো সুতরাং আপনার কেন তাদের জনশক্তিটা অনেক, তাদের কেন? কারণ হচ্ছে তারা দক্ষ করে তৈরি করছে। তারা ওইভাবে আপনাকে যে দেশে
যে শ্রম চাহিদা রয়েছে, শ্রমের যে চাহিদা রয়েছে, কোন দক্ষতা রয়েছে, সেই অনুযায়ী তারা দক্ষতা করে নিজের দেশ থেকে দক্ষতা করে তারা কিন্তু প্রেরণ করছে। কিন্তু বাংলাদেশ কিন্তু এখনো পারছে না। আরেকটা বিষয় হলো যে জাপানে 2040-এর ভিতরে কিন্তু আপনার 1 কোটি মানুষ কর্মক্ষম মানুষ দরকার হবে। কারণ জাপানে 2040-এর নাগাদ 40-এর ভিতরে কিন্তু মানুষ কর্মহীন হয়ে যাবে, মানে কর্মক্ষম থাকবে না। সেই বাজারটা পূরণ করার জন্য বাংলাদেশকে এখন থেকেই কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে যে জাপানে কোন ধরনের দক্ষতা দরকার, জাপানে আমাকে কর্মী পাঠাতে হলে সেই ধরনের দক্ষতা তৈরি করতে হবে। আরেকটা বিষয় হলো যে দেখেন, মধ্যপ্রাচ্যের যে আমি আজকে বিগত 1 দশক ধরে 10 বছর ধরে যেটা হয়েছে, 10টা বাজার 10 থেকে 12টা আপনার বৈদেশিক শ্রম বাজার বন্ধ হয়ে গেছে। লিবিয়ার বাজার বন্ধ হয়েছে, ইরানের বাজার বন্ধ হয়েছে, মালদ্বীপের বাজার বন্ধ হয়েছে, মালয়েশিয়ার বাজার বারবার বন্ধ হচ্ছে, হোঁচট খাচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের বাজার বন্ধ করে দিয়েছে। তো সুতরাং আমার কাছে যেটা মনে হচ্ছে যে শ্রম বাজারকে সম্প্রসারণ করার জন্য আমার কূটনৈতিক দক্ষতা, রাজনৈতিক দক্ষতা এবং সরকারের দক্ষতা সম্মিলিতভাবে কাজ করে আমার শ্রম বাজারকে সম্প্রসারণ করতে হবে। না হলে বাংলাদেশের মতন অর্থনীতি এটা কিন্তু আপনার রাতারাতি এটা ধসে পড়বে। যদি আমি আমদানি ব্যয় যদি আমার না থাকে, যে আমি ঋণগুলো নিয়েছি, আজকে 54 বছরে আমার ঋণ পরিশোধ করতে হয়েছে বৈদেশিক ঋণ $40 বিলিয়ন। এই 2030-এর ভিতরে আমার এখন থেকে 2030-এর ভিতরে আমার $26 বিলিয়ন ঋণ পরিশোধ করতে হবে। তাহলে আমার যে আজকে বৈদেশিক ঋণ নিয়েছি এবং বাংলাদেশে মানে এখনো আমাকে ঋণ নিতে হবে, তাই না? এই মধ্যপ্রাচ্য সংকটকে কেন্দ্র করে, জ্বালানি সংকটকে কেন্দ্র করে ঋণ নিতে হবে, সামনে বাজেট ফাইন্যান্সিং করার জন্য ঋণ নিতে হবে, বাজেট সহায়তা নিতে হবে। আমাকে তো আসলে আমার রাজস্ব হয় কম, তাহলে আমি ঋণ নির্ভর হয়ে গেছি, তাহলে আমার ঋণ পরিশোধ করার জন্য তো আমার রেমিটেন্স দরকার, তাই না? তাহলে সেই রেমিটেন্সের বাজারটা যদি সরকার এখন থেকে যদি আমার সম্প্রসারণ না করতে পারে, তাহলে কিন্তু আমরা সামনের দিনে অর্থনৈতিকভাবে হোঁচট খাবো। আরেকটা বিষয় আমি বলি, মধ্যপ্রাচ্যের যে বাজারটা, সেই বাজারে দেখেন যে নারী শ্রমিক যেত আমাদের দেশ থেকে, নারী শ্রমিক 2016 সালে নারী শ্রমিক গেছে 1,18,000। আপনি চিন্তা করতে পারবেন না, 2016 সালে যাওয়ার পরে 17 সাল থেকে এ পর্যন্ত, মানে গত বছর পর্যন্ত নারী শ্রমিক গেছে 40,000। তাহলে আপনার 70% পর্যন্ত আপনার নারী শ্রমিক যাওয়া কমে গেছে। কেন? কারণ নারীরা তো সেখানে যে আপনাকে নির্যাতিত হয়েছে, সেই মামলাগুলো তো আপনার রাষ্ট্র মানে প্রত্যেকটা সরকার, মানে সরকার টু সরকার এগুলো আপনাকে নিষ্পত্তি করতে হবে। অর্থাৎ আমরা এই কথাটা বলতে পারি যে আমাদের দক্ষ জনশক্তির অভাব, সেটা আমরা নারী পুরুষ সেই উভয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি। আচ্ছা, অভিবাসন প্রক্রিয়াটাকে সহজ এবং কম ব্যয়বহুল করার ক্ষেত্রে কি ধরনের সংস্কারটা প্রয়োজন আমাদের? দেখেন যে অভিবাসন ব্যয়ের কথা বললেন, সেটাও তো আরেকটা হিস্টোরি বাংলাদেশের জন্য। সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে একটা মানুষ মধ্যপ্রাচ্যে যাচ্ছে, তারা 5-6 লাখ, মালয়েশিয়া যাচ্ছে 6 লাখ 8 লাখ খরচ হচ্ছে, নেপাল থেকে যাচ্ছে 2 লাখ রুপি, ভারত থেকে যাচ্ছে 2 লাখ রুপি। তো সুতরাং এই যে অভিবাসন ব্যয়টা কেন বাড়লো, কেন, এর পিছনে কারা আছে, এটা যদি সরকার সমাধান করতে পারে, তাহলে আমার অভিবাসন ব্যয় কমবে, আমার মানুষজন বিদেশে যেতে ইচ্ছুক হবে এবং অর্থনীতি চাঙ্গা হবে। অভিবাসন ব্যয়ের সাথে জড়িত আপনার তো সিন্ডিকেট। আজকে মালয়েশিয়ার শ্রমবাজার কেন বন্ধ হচ্ছে বারবার? মালয়েশিয়ার সরকার কিন্তু, অন্তর্বর্তী সরকারও কিন্তু বারবার মালয়েশিয়া সরকারের সাথে চেষ্টা করেছে যে আপনাদের শ্রমবাজার, মালয়েশিয়ার শ্রমবাজার খোলার জন্য, কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে নাই অন্তর্বর্তী সরকার। পরে বর্তমান সরকার কিন্তু গত সপ্তাহে মনে হয় একটা নেগোসিয়েশন করছে মালয়েশিয়ার সাথে, যাও। কিন্তু আমার কথা হলো যে অভিবাসন ব্যয় বাংলাদেশে, সারা পৃথিবীর ভিতরে অভিবাসন ব্যয়ের দিক থেকে বাংলাদেশ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। কেন? এটা কি রাষ্ট্র ইচ্ছা করলে কি এটা নিয়ন্ত্রণ করতে পারে না? এটার সাথে তো সিন্ডিকেট জড়িত। সিন্ডিকেট কারা আছে? সিন্ডিকেট তো আপনার যদি আমি যদি বিগত যে ট্রেন্ড দেখি, মানে সংসদ সদস্যরাই কিন্তু আপনার সিন্ডিকেটের সাথে জড়িত। তাহলে যে দেশের সংসদ সদস্যরা সিন্ডিকেটের সাথে জড়িত, মানব পাচারের সাথে জড়িত, সেই দেশে তো আপনার অভিবাসন ব্যয় কমবে না। সুতরাং আপনার হচ্ছে যে, এবং এটা কিন্তু আমাদের কাছে এভিডেন্স আছেই যে কারা কারা জড়িত ছিল আগে, তাই না? সুতরাং এই ট্রেন্ডটা কিন্তু বাংলাদেশে এখনো রয়ে গেছে। এই ট্রেন্ড থেকে আমাদেরকে বের হতে হবে। আরেকটা বিষয় হলো যে দেখেন যে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন চলছে, প্রত্যেক এখন শ্রমিকরা চলে আসছে। পৃথিবীতে যে দেশে যুদ্ধ হয়, ওই দেশে প্রথমে আঘাত হানে অভিবাসী শ্রমিকদের উপরে। সেটা একদমই ঠিক বলেছেন। আমরা যদি বলতে চাই যে সমাজের পরতে পরতে আমরা দুর্নীতির কথাটাই আপনি বলছিলেন, মানব পাচার বলেন কিংবা এই যে সিন্ডিকেটের কথা বলছিলেন, এখন তো নতুন সরকার চলছে, আমাদের সকলের প্রত্যাশার জায়গাটা তো অবশ্যই থাকবে যে এই দুর্নীতিগুলো বা এই সিন্ডিকেট আমরা ভেঙে দিতে পারবো বা আমরা এই প্রত্যাশা রাখতে পারি। একটা বিরতির সময় হয়েছে, আমরা একটু ফিরে আসছি আবার এই আলোচনা একটা বিরতির পর। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা বিরতির পর আবার আমাদের অতিথিকে সাথে নিয়ে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে ফিরে আসছি।
ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। সাথে রয়েছে আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। কথা বলছিলাম অর্থনীতির ভরসা রেমিটেন্স এই প্রসঙ্গে, কথা বলছিলাম মোহাম্মদ মাজিদুল হকের সঙ্গে। আচ্ছা, এবার একটু যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, নতুন কোন কোন দেশে শ্রমবাজার সম্প্রসারণের আমাদের আরো সুযোগ আছে? আপনি দু একটা দেশের কথা বলছিলেন, দক্ষিণ কোরিয়া, জাপান, আরো কোন কোন দেশগুলো আছে যেখানে আমরা কাজ করতে পারি? যে শ্রমবাজারগুলো বিগত 10 বছরে বন্ধ হয়ে গেছে, 8-10টা শ্রমবাজার, সেগুলোকে আমাকে খোলার ব্যবস্থা করতে হবে। সেটা সেই শ্রমবাজারগুলো আমি আগেই বলেছি। এবং এটার সাথে যেটা আছে, ইউরোপের যে শ্রমবাজার কিছু আছে, যে আপনি ব্রাজিলে হতে পারে, ব্রাজিলে কৃষি উৎপাদন দিকে তারা ধাবিত হচ্ছে, ব্রাজিলে ডিমান্ড রয়েছে। আপনাকে ইটালির শ্রমবাজার হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আবার তারপরে দেখা যাচ্ছে যে মালদ্বীপের যে শ্রমবাজার ছিল, সেই মালদ্বীপের শ্রমবাজারটা সংকুচিত হয়ে গেছে। লিবিয়ার শ্রমবাজার ছিল। তাহলে এই শ্রমবাজারকে আপনাকে এখন ঢেলে সাজাতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে দেখেন, যে শ্রমবাজার যে আমি সম্প্রসারণ করব, সেই শ্রমবাজার সম্প্রসারণ করার আমার যে ওয়ে আউটগুলো, সেই ওয়ে আউটগুলো তো আমাকে দেখতে হবে। সেই বাংলাদেশের শ্রমবাজার শ্রমিক কেন বাংলাদেশের মানুষকে কেন নিতে চাচ্ছে না, মানে ইউরোপের কিছু বাজার আছে সেখানে তারা কেন নিতে চাচ্ছে না? কারণ আপনি মানব পাচারে খুব শ্রেষ্ঠ হয়ে গেছেন, আপনি ভূমধ্য সাগর দিয়ে মানব পাচার করেছেন, সেই রেকর্ড আছে এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, বাংলাদেশের যে দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ একদম দিনে দিনে পিছিয়ে যাচ্ছে, দুর্নীতিতে বাংলাদেশ এরা হচ্ছে। বাংলাদেশের যে সুশাসনের দিক থেকে বাংলাদেশের যে গণতন্ত্র সূচক, সেই গণতন্ত্র সূচকও আপনাকে পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশের যে মানবাধিকার বিষয়, সেটাও পিছিয়ে যাচ্ছে। এবং ঠিক সেই মুহূর্তেই কিন্তু আপনার সংসদে কিন্তু মানবাধিকার সংক্রান্ত অধ্যাদেশ কিন্তু পাশ করা হলো না। তাহলে আমার কথা হলো যে শ্রমবাজার যে আমি সম্প্রসারিত করব, সেই সম্প্রসারিত করার জন্য তারা কি দেখে? তারা কিন্তু আসলে সেই দেশের মানে কিছু সূচক দেখে। তারা সেই দেশে এই ধরনের সূচকগুলো দেখে, যে অপরাধ সূচক সেখানে কি অবস্থা, দুর্নীতি সূচকে সেখানে কি অবস্থা, মানবাধিকার গণতন্ত্র সূচকে সেখানে কি অবস্থা, মানবাধিকার বিষয়ে কি অবস্থা, কতগুলো বিষয়, তারা অনেকগুলো বিষয় কিন্তু ইউরোপের বাজার চিন্তা করে। কারণ ইউরোপের বাজারে যখন আপনি পাঠাবেন, জনশক্তি যখন পাঠাবেন, তখন কিন্তু তারা অনেক সূচক দেখবে এবং কমপ্লায়েন্ট না হলে তারা কিন্তু শ্রমিক নিবে না। আর একটা বিষয় হলো যে দেখেন, যে প্রত্যেকটা দেশে যুদ্ধ হতে পারে, কিন্তু যুদ্ধের পরে আজকে তো আমার 1976 সালের পর থেকে 74 সালের পর থেকে কিন্তু আমি মধ্যপ্রাচ্যে আমি শ্রমিক পাঠাচ্ছি, লোক পাঠাচ্ছি। কিন্তু এই মধ্যপ্রাচ্যে এখন হয়তো সংঘাত চলছে, কিন্তু এই মধ্যপ্রাচ্য তো আবার রিবিল্ড হবে, অর্থনৈতিক আবার সংস্কার হবে, অর্থনীতি আবার পুনর্জাগরণ হবে, অর্থনীতি আবার নতুন করে সাজবে, তাই না? যে মার্কেটগুলো হামলা হয়েছে, সেখানে আবার মার্কেটগুলো আবার তৈরি হবে। কিন্তু আমাকে এখন থেকে চিন্তা করতে হবে, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, 4-5টা দেশে যে আমাদের বেশি শ্রমিক যায়, যে দেশগুলো যুদ্ধের কারণে আপনার ধ্বংস হয়েছে, সেই দেশগুলো তো আপনার রিবিল্ড হবে আবার, তাই না, অর্থনৈতিকভাবে। তাহলে সেখানে আমার কোন ধরনের শ্রমিক দরকার, কোন ধরনের চাহিদা সম্পন্ন শ্রমিক দরকার, দক্ষ শ্রমিক দরকার। এখন থেকে সরকারকে এই ধরনের প্রচেষ্টা করতে হবে যে মধ্যপ্রাচ্যের সংঘাতে, যুদ্ধের পরে আমি মধ্যপ্রাচ্যের শ্রমিক পাঠাবো, কিন্তু আমাকে দক্ষ করে পাঠাতে হবে, কারণ সেখানে তো আমার চাহিদা বাড়বে। একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে দেখেন, যে আপনার মধ্যপ্রাচ্য সাথে, মালয়েশিয়ার সাথে, অনেক দেশের সাথে আমার শ্রম সংক্রান্ত কিন্তু অনেক ধরনের মামলা আছে। এটা স্টেট টু স্টেট এগুলো নেগোসিয়েশন করে এগুলোকে আপনাকে এক্সিকিউশন করতে হবে, সমাধান করতে হবে। কারণ আপনার নারী শ্রমিক সম্পর্কে কিন্তু অনেক অভিযোগ রয়েছে, অনেক মামলা আছে, কিন্তু সেগুলোকে কিন্তু আসলে আপনাকে এক্সিকিউশন করা হচ্ছে না, তাই না? তাহলে সেই জন্য নারী অভিবাসন কিন্তু কমে গেছে, অনেক কমে গেছে। আজকে নারী অভিবাসন যেখানে 2016 সালে 1 লাখের উপরে গেছে, এখন সেটা 5-6 বছরে আপনার 40,000 গেছে। সুতরাং আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। আরেকটা বিষয় হলো যে দেখেন, যে বৈদেশিক শ্রমবাজারকে শক্ত করার জন্য আমাকে খুব প্রতিদ্বন্দ্বী হতে হবে। আপনি নেপাল কোন ধরনের দক্ষ শ্রমিক তৈরি করছে, আপনার শ্রীলঙ্কা কি তৈরি করছে, পাকিস্তান কি করছে, ভারত কি করছে। আমাদের হচ্ছে প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের ভাষাগত ব্যারিয়ার, ভাষাগত বাধাকে আমাদেরকে প্রথমে দূর করতে হবে। এরপরে আমি আস্তে আস্তে আমি দক্ষতা সম্পন্ন শ্রমিক হয়তো প্রেরণ করতে পারবো। কিন্তু আজকে সরকার হয়তো অনেক দিকে, মানে বর্তমান সরকার হয়তো অনেক চেষ্টা চালিয়ে যাবে, আপনার ভাষাগত বিষয়টাকে তারা নজর দিয়েছে এবং সামনের দিনে এটা বাড়বে। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশের সামনের দিনে অর্থনৈতিক বাস্তবতায় আমার রপ্তানি আয় কমে গেছে, 7-8 মাস ধরে রপ্তানি আয় কমে গেছে, আমার এফডিআই ইনফ্লো হচ্ছে না, আমার নিট এফডিআই নাই। তাহলে আমাকে কোথায় ধাবিত হতে হবে? আমাকে তো আসলে শ্রমবাজারকে আমাকে সম্প্রসারণ করতে হবে, আমাকে রেমিটেন্স বাড়াতে হবে, শ্রমবাজার সম্প্রসারণ করার মাধ্যমে। সুতরাং সেদিকে আমরা কেন এগিয়ে যাচ্ছে না? সুতরাং রাষ্ট্র চাইলে আপনার সিন্ডিকেট ভেঙে দিতে পারে,
আজকে মালয়েশিয়ার শ্রমবাজার বারবার বন্ধ হচ্ছে, 12 সালে বন্ধ হলো, 18 সালে বন্ধ হলো, 22 সালে বন্ধ হলো, বারবার বন্ধ হচ্ছে। কারণ হচ্ছে যে নানা ধরনের অভিযোগ রয়েছে, রাষ্ট্রের জন্য অভিযোগ রয়েছে, এবং যে ফেক ডকুমেন্ট নিয়ে যে আমরা ফেক ডকুমেন্ট নিয়ে যে আমরা ভিসা প্রসেস করি, এই সমস্ত বিষয়গুলোকে তাদের নজরে এসেছে। সুতরাং দুর্নীতিতে আমরা মানে বারবার চ্যাম্পিয়ন হওয়ার কারণে আজকে আমরা সংকটের ভিতরে পড়ে আমাদের আসলে উন্নত বিশ্বের বা যারা শ্রমবাজারে দক্ষ বা যারা শ্রম শক্তিতে অনেক বেশি এগিয়ে আছে তাদেরকে আমরা যদি অনুসরণ করি সেটাও কিন্তু আমাদের জন্য অনেক লাভজনক। আমরা যদি নেপালকে অনুসরণ করি তাহলে আমরা 100% সফল হব। আচ্ছা আমরা একটি কথা একটু বলতে চাই যে 5 বছরে 1 কোটি মানুষ বিদেশে পাঠানোর যে প্রতিশ্রুতি, এটাকে আপনি কতটা বাস্তবসম্মত হিসেবে মনে করছেন? অবশ্যই এটা বাস্তবসম্মত, এটা করা সম্ভব। সরকারের যদি আপনার আমি যেটা বললাম, যদি প্রথম কথা হচ্ছে সিন্ডিকেটকে আপনি ভেঙে দেন, আরেকটা হলো যে অভিবাসন ব্যয় কমিয়ে দেন, আরেকটা হলো যে অভিবাসন প্রার্থীদের যে সুযোগ সুবিধা এবং তাদের যাওয়ার জন্য যে আপনার ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটি থেকে আপনাকে সম্প্রসারণ করেন, এবং তাদের জন্য করা হয়েছে যে যারা বিদেশে যেতে চায় তাদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক করা হয়েছে আলাদাভাবে, তাই না? সুতরাং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তাদের যে ঋণ সুবিধা, সেই ঋণ সুবিধাটা যদি আমরা সম্প্রসারণ করতে পারি, তাদের জন্য যদি আপনি ভাষাগত দক্ষতা থেকে শুরু করে রিকোয়ার্ড যে স্কিল দরকার, যে দেশে যাবে, জাপানে গেলে একটা দক্ষতা দরকার, দক্ষিণ কোরিয়া গেলে আরেকটা দক্ষতা দরকার, মধ্যপ্রাচ্যের দিকে গেলে আরেকটা দক্ষতা দরকার, সরকার যদি চায়, আমার কাছে মনে হচ্ছে যে সেটা সম্ভব। কিন্তু সরকারকে চাইতে হবে যে আমি মনে প্রাণে চাবো, এবং আমার যে সংসদ সদস্য আছে সেই সংসদ সদস্যের আত্মীয়স্বজন যেন আপনার সিন্ডিকেটের সাথে জড়িত না থাকে, সেটা সরকারকে চাইতে হবে। আচ্ছা, প্রবাসী কার্ড, অভিবাসন ব্যয় কমানো, এই সমস্ত যে উদ্যোগ, এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলো কি মনে হয়? হ্যাঁ, সেটা হচ্ছে যে সরকার ক্ষমতা আসার পরপরে যেটা দেখা যাচ্ছে যে ঠিক শপথ নেওয়ার পরে 10 দিন পরেই তো আমার যুদ্ধ শুরু হলো। এতে করে সরকার খুব নানাভাবে একটা চ্যালেঞ্জের ভিতরে পড়েছে। কিন্তু সরকার আসার পরে দেখা যাচ্ছে এখন আপনার ফ্যামিলি কার্ড চালু করেছে, কৃষক কার্ড চালু করেছে, প্রবাসী কার্ড চালু করবে। এই উদ্যোগগুলো প্রশংসনীয় এবং এগুলো মানে সবার কাছে ওয়েলকাম। বাট আমার কথা হলো যে এই উদ্যোগগুলো তো আপনার সাবসিডি বেসড, ভর্তুকি বেসড, তাই না? তাহলে সাবসিডি বেসড এটা কিন্তু আপনার 2025-26 অর্থ বছরের বাজেটে কিন্তু ফ্যামিলি কার্ড যে দেওয়া হবে বা কৃষক কার্ড দেওয়া হবে, এটা তো পুরোটাই মানে আমি সাবসিডি দিতে হচ্ছে, তাই না? তাহলে যে মুহূর্তে বাংলাদেশের রাজস্ব আয় কম, যে মুহূর্তে বাংলাদেশের ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়ে গেছে, যে মুহূর্তে জ্বালানি সংকটে ভুগছে, সেই মুহূর্তে যদি প্রবাসী কার্ড, এটাও তো একটা সাবসিডির একটা পার্ট। সুতরাং সরকার কিন্তু আসলে সাবসিডি ভিত্তিক কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে, কিন্তু আয় ভিত্তিক কর্মকাণ্ড সরকারের কোথায়? সরকারকে আয় ভিত্তিক কর্মকাণ্ডের সাথে জড়িত হতে হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে, রাজস্ব আয় বাড়াতে হবে, কর অব্যাহতির পরিমাণ কমাতে হবে, কর ফাঁকির পরিমাণ কমাতে হবে। সুতরাং বিদেশি যারা এখানে কাজ করছে, চীনের লোক কাজ করছে, জাপানের লোক কাজ করছে, রাশিয়ার লোক কাজ করছে, তাদের কাছ থেকে সঠিকভাবে কর আদায় করতে হবে। সুতরাং কর আদায়ের ক্ষেত্রে যে লিকেজ রয়েছে, সেই লিকেজগুলো বন্ধ করতে হবে। তাহলে এই বিষয়গুলো যে সরকার যদি আয়ের খাতকে যদি সম্প্রসারণ না করে, তাহলে ব্যয়ের খাত কখনো এটা টেকসই হবে না। সুতরাং কিছুদিন পরে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড দেওয়ার পরে আর সাবসিডিগুলো কিন্তু সরকার বন্ধ করতে বাধ্য হবে, কারণ সিচুয়েশন সরকারকে বাধ্য করবে যে আমি তো এখন সক্ষমতা আমার নাই, কারণ আমার জ্বালানি সংকট নিরসন করার জন্য, আমার অর্থনীতিকে বাঁচানোর জন্য আমাকে ঋণ করে চলতে হচ্ছে, সেখানে আমি যে সাবসিডি কোথা থেকে আমি যোগান দেবো? সুতরাং আপনাকে এখন রাজস্ব আয় বাড়াতে হবে। সুতরাং এই মুহূর্তে সরকার রাজস্ব সংক্রান্ত যে অধ্যাদেশ, সেটা কিন্তু আইন করলো না, এটা সরকারের জন্য একটা ভুল সিদ্ধান্ত আমি মনে করি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আলোচনা করার মতো অনেক কিছু আরো আছে, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে হয়ে উঠলো না। নিশ্চয়ই আমরা আরো একদিন বসবো এই বিষয়টা নিয়ে আপনাকে আলোচনা করার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে এসেছেন। জি, আজকের আলোচনায় স্পষ্ট একটা বিষয় যে বাংলাদেশের অর্থনীতি এবং শ্রমবাজার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে রয়েছে বড় বড় প্রতিশ্রুতি, অন্যদিকে বাস্তবতার কঠিন চ্যালেঞ্জ। রেমিটেন্স আমাদের অর্থনীতি শক্তিশালী ভিত্তি হলেও এর উপরে অতিরিক্ত নির্ভরতা ঝুঁকিপূর্ণ হতে পারে যদি শ্রমবাজারটা আসলে সংকুচিত হতে থাকে। তাই প্রয়োজন দক্ষ মানব সম্পদ তৈরি, বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ এবং অর্থনীতিকে বহুমুখীকরণ। পরিকল্পিত পদক্ষেপ, কার্যকর নীতি ও স্বচ্ছ বাস্তবায়নই পারে এই সংকটকে সম্ভাবনায় রূপ দিতে। দেখতে থাকুন, জানতে থাকুন, কারণ সচেতন আলোচনায় পরিবর্তনের প্রথম ধাপ। ধন্যবাদ।